বন্ধুরা, কোটা আন্দোলন নিয়ে কিছু কথা বলতে চাই। বর্তমানে যে কোটা সংস্কারের আন্দোলন চলছে, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে দু চারটি কথা বলা প্রয়োজন। বর্তমানে যে কোটা সংস্কার আন্দোলনটা চলছে, সেই সংস্কার আন্দোলন কিন্তু এখন যথেষ্ট মারমুখী অবস্থানে চলে গেছে। সেই প্রেক্ষাপটে কয়েকটা কথা একটু বলতে চাই। তো কোটাটা আসলে যখন তৈরি করা হয়েছিল বর্তমান সময়ের, সেটা হয়তো এখন বর্তমান সময়ে প্রযোজ্য না। এখন এটা সংস্কার প্রয়োজন, কারণ বিশেষ করে মুক্তিযোদ্ধা যে কোটাটা আছে, সেই কোটাটা তাদের সংখ্যার তুলনায় অনেক বেশি। সেই জায়গাতে সংস্কার প্রয়োজন আছে। আবার নারীদের যে কোটাটা 10%, সেটা কিন্তু একদমই কম। তো সংস্কার আসলে যৌক্তিক। সেই দিক দিয়ে কোটা সংস্কার যে আন্দোলন, সংস্কারের যে আন্দোলন, সেটা অবশ্যই যৌক্তিক এবং আমাদের নৈতিক সমর্থন সেখানে আছে। আমরা চাই একটা শান্তিপূর্ণ যৌক্তিক একটা কোটা সংস্কার হোক। কিন্তু অনেকেই বলছেন কোটা বাতিল। আমি ব্যক্তিগতভাবে কোটা বাতিলের পক্ষে নই, অন্তত এই পর্যায়েও নই। কারণ কোটা আসলে অনেককেই, বিশেষ করে পিছিয়ে পড়া যেসব জনগোষ্ঠী আছে, তাদেরকে অন্তর্ভুক্তি করে একটা উন্নয়ন, যেটা সেই উন্নয়নটা আসলে সম্ভব হয় কোটার মাধ্যম দিয়ে। প্রতিবন্ধী কোটা, আদিবাসী কোটা, নারী কোটা বা পিছিয়ে পড়া যে ডিস্ট্রিক্ট আছে যে কোটা, তো সেইটা আসলে যৌক্তিক ছিল তখনকার সময়। তো সেটার কারণেই অনেকেই কিন্তু উঠে আসতে পেরেছেন এবং সরকারের বিভিন্ন পর্যায়ে কিন্তু তারা আজকে বড় বড় প্রতিষ্ঠানে কর্মরত আছেন। বিশেষ করে পাহাড়ের যে আদিবাসীরা আছে আমাদের দেশের, তারা যদি এই কোটার সুবিধা না পেত, তারা কিন্তু আজকেও ওই জায়গাতে এসে ঢাকা শহরের শিক্ষার্থী বা বিভিন্ন শহরের শিক্ষার্থীদের সাথে তারা কম্পিটিশন করে কিন্তু ভালো জায়গায় তারা পৌঁছাতে পারতো না। এটা কিন্তু কোটার কারণেই কিন্তু আজকে তারা অনেক বড় জায়গায় পৌঁছেছে এবং বৈষম্যটা অনেকটা কমেছে। যদি এটা না হতো তাহলে পরে কিন্তু পরিস্থিতি অনেক ভিন্ন হতে পারত। তো কোটার যে আন্দোলন, কোটা বাতিলের যে আন্দোলন, সেই আন্দোলন সম্পর্কে আমি আরও দু চারটা কথা বলবো এটা পরের দিকে যেয়ে। তো বর্তমানে যে আন্দোলন চলছে আসলে কোটার আন্দোলন, সেই আন্দোলনে আসলে মূলত বিসিএসের জন্যই আসলে এই আন্দোলনটা বেশি হচ্ছে বলে আমার মনে হয়। কারণ নবম গ্রেড, যেটা বলা হয় নবম বা দশম গ্রেড, যেটা অর্থাৎ দ্বিতীয় শ্রেণী এবং প্রথম শ্রেণীর যে জব, তো এইগুলো মূলত পিএসসির মাধ্যম দিয়েই বেশি হয়ে থাকে এবং বিসিএস অবশ্যই সেখানে প্রধান প্রধান মাধ্যম। তো এখানে আপনি দেখেন বিসিএসে টেকনিক্যাল এবং শিক্ষা ক্যাডার বাদ দিয়ে জেনারেল ক্যাডারে খুবই কম সংখ্যক পজিশন থাকে, হয়তো 700-800 বা 1000 বড় জোর পজিশন থাকে। এসপি, এএসপি, ম্যাজিস্ট্রেট, পররাষ্ট্র ক্যাডার, ইকোনমিক ক্যাডার, ট্যাক্সের ক্যাডার, সব মিলে এরকম থাকে। আর বাদ বাকি যেসব পজিশন থাকে, টেকনিক্যাল পজিশন, শিক্ষা পজিশন, এইগুলা নিয়ে আসলে খুব বেশি কেউ কখনো মাথা ঘামায় না। প্রধান যে ক্যাডারগুলো, এই ক্যাডারগুলোর দিকেই আসলে নজর বেশি এবং এই নজর বা পাওয়ার থাকার কারণে দেখেন এখন ঢাকা মেডিকেল এবং বুয়েট এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো আছে, রুয়েট, চুয়েট, কুয়েট, ডুয়েট, এই স্টুডেন্টগুলো কিন্তু এখন তাদের যে টেকনিক্যাল যে পেশা, সেই পেশা কিন্তু তারা ছেড়ে এখন এই অ্যাডমিনিস্ট্রেশনে জব তারা করছে। স্বাভাবিকভাবেই তারা বাংলাদেশের সেরা মেধাবী স্টুডেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়েও যেসব স্টুডেন্ট ভর্তি হয়, তাদের চেয়েও এরা টেকনিক্যালি, বিশেষ করে ম্যাথমেটিক্স, ইংলিশ, এইসব দিকে তারা অনেক বেশি এগিয়ে থাকে, সায়েন্স অনেক বেশি এগিয়ে থাকে। তো এই কোটা আন্দোলনে আসলে সাধারণ ছাত্রছাত্রীরা যে আন্দোলনটা করছে, সেই আন্দোলনে বুয়েট বা মেডিকেল বা
এরকম ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টগুলো কিন্তু খুব একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন দেখা যাচ্ছে না, কিছু কিছু দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই কোটা যদি উঠেও যায়, তারপরেও দেখবেন যে এই কোটায় যারা আন্দোলন করছে, ন্যাশনাল ইউনিভার্সিটি হোক অন্যান্য ইউনিভার্সিটি হোক, এই কোটার ম্যাক্সিমামটাই কিন্তু অকুপাইড করে রাখবে বুয়েটের স্টুডেন্টরা, মেডিকেলের স্টুডেন্টরা এবং ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটির স্টুডেন্টরা, যারা আসলে কোটার আন্দোলনের মধ্যে নাই। একটু চুলচেরা বিশ্লেষণ করলে এইভাবেই আসলে কনক্লুশনটা আসবে যখন বিসিএসের ক্যাডার হবে। এমনিতেই এখনই ঢাকা মেডিকেল বুয়েটের স্টুডেন্টরা শীর্ষে আছে, তো মেধা ওপেন করে দিলে পরে এরাই আসবে বেশি। সো এমনি ন্যাশনাল ইউনিভার্সিটি বা এমনি নর্মাল ইউনিভার্সিটি যেগুলো আছে, এরা কিন্তু কম্পিট করতে এদের অনেক কষ্ট হবে, এরা কিন্তু সহজে আসবে না, আসতেও পারবে না। তো এইটা আসলে কোটা আন্দোলনের ফসল কারা নিবে বা লাভ হবে কাদের, সেই দৃষ্টিকোণ থেকে আমি এই কথাটা আমি একটু বললাম, এটা আমার নিজস্ব মতামত। আর একটা বিষয় সেটা হচ্ছে যে গতকাল থেকে, গত 17 জুলাই থেকে আসলে আন্দোলনটা 17 জুলাই না, তার আগে থেকেই আন্দোলনটা আসলে একটু ডিফারেন্ট ওয়েতে চলে গেছে। আন্দোলনটা সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে থাকলেও আস্তে 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 সেটা আসলে একটু রাজনৈতিক দিকে চলে গেছে। বিশেষ করে রাজাকার যে স্লোগানটা দেওয়া, এই রাজাকার স্লোগানটা দেওয়ার মধ্য দিয়ে আসলে বোঝা গেছে যে একটা রাজনৈতিক ইন্ধন সেখানে আছে। এই ধরনের আন্দোলনে আসলে সব রাজনৈতিক দলই চায় যে, বিশেষ করে বিরোধী দলের যারা থাকেন তারা চায় যে নিজেদেরকে সম্পৃক্ত করে বা পিছন থেকে এই ধরনের আন্দোলন চালিয়ে যেতে। তো সেই ক্ষেত্রে রাজাকার যে স্লোগানটা দেওয়া হয়েছে, এই স্লোগানের মধ্য দিয়ে আসলে একটা সব 71-এর যে রাজাকার আলবদর আল শামস যারা যুদ্ধাপরাধী হিসেবে ছিলেন, তাদের একটা ভ্যালিডিটি আসলে এনশিওর করার চেষ্টা করা হয়েছে। এবং গত 17 তারিখ একটা জিনিস আমি দেখলাম যে পাকিস্তানের ডন নামে একটা পত্রিকা আছে, যেটা যথেষ্ট প্রভাবশালী এবং বিশ্বাসযোগ্য একটা পত্রিকা। সেই পত্রিকায় একটা লেখা এসেছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দার উনি বলেছেন যে বাংলাদেশে যেসব পাকিস্তানি শিক্ষার্থীরা আছে তারা যেন নিরাপদে থাকে, এই জন্য পাকিস্তান হাই কমিশনকে তিনি নির্দেশ দিয়েছেন, ইসাক দার। তো সেখানে লেখাতে দেখলাম যে বাংলাদেশে যে কোটা আছে সেই কোটার সংস্কারে যে আন্দোলন হচ্ছে সেখানে 56% কোটার কথা তারা বলেছে, কিন্তু তারা যখন ডিভাইডেড করে দিয়েছে তারা লিখেছে যে 10% কোটা আছে নারীদের জন্য, 10% কোটা আছে ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্টের জন্য, 5% কোটা আছে আদিবাসীদের জন্য, 1% কোটা আছে পিপল উইথ ডিসএবিলিটিস। সব মিলায়ে এই কোটা হচ্ছে 26% হলো। আর 30%-এর কথা কিন্তু তারা লেখেনি। আর যে মুক্তিযোদ্ধাদের জন্য যে 30% কোটা, এই কোটার কিন্তু কথা কিন্তু তারা লেখেনি। এটা কি তারা ইচ্ছাকৃতভাবে লেখেনি নাকি আসলে নাকি একটা ইন্ডিকেশন? আসলে এমনিতেই পাকিস্তান বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আসলে স্বীকারই করে না কখনো, এবং ফ্রিডম ফাইটারদের জন্য একটা কোটা থাকবে, এই কোটা আসলে তাদের কাছে একটা মানে সপাটে আঘাতের মতো একটা বিষয়। যে মুক্তিযুদ্ধ হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে আবার জয়লাভও করেছে, এরপরে তাদের জন্য একটা কোটা থাকবে, এটা তারা কখনোই মেনে নিতে পারে না। এবং এটাকে তারা লেখেই নি, মুক্তিযোদ্ধাদের জন্য কোটা আছে, ফ্রিডম ফাইটারদের জন্য, এটা তারা লেখেই নি। আমি মনে করি এটা তারা ইচ্ছাকৃত লেখেনি, এটা একটা ইন্ডিকেশন। এবং এই ইন্ডিকেশনটাই আসলে কোটা বাতিলের যে সূত্র, সেটার সাথে আমি আসলে এটাকে মেলাতে চাই। যে এই ফ্রিডম ফাইটারের কোটাটা আসলে বাতিলের যে ইন্ডিকেশনটা, সেটা বিদেশ থেকে আসছে, সেটা আসলে মুক্তিযুদ্ধকে আসলে টার্গেট করে এরকম একটা ইন্ডিকেশন বাইরে থেকে আসছে যে কোটা বাতিল করতে হবে, মানে মুক্তিযোদ্ধাদের কোটা একদমই বাতিল করে দিতে হবে। এটা বিশেষ একটা দেশের এজেন্ডা আমি মনে করি, এবং সেই এজেন্ডায় আসলে যারা কোটা বাতিলের আন্দোলন করছেন তারা সেই এজেন্ডা নিয়ে আসলে মাঠে নেমেছেন।
এবং সেই এজেন্ডার বাস্তবায়ন করে চলছেন এবং সাধারণ ছাত্রছাত্রীদের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, এই এই যে পাকিস্তানের যে পত্রিকাটা লিখেছে এবং এই গতকাল 17 তারিখে আসলে এইটা ছাপানো হয়েছে এবং এরপর থেকে আমরা দেখছি যে সরকার পতনের একটা আন্দোলন বা জঙ্গি আন্দোলন যেটা বলে মারামারি সেই ধরনের একটা আন্দোলন হয়েছে। তো এই ধরনের স্টুডেন্ট আন্দোলন এর আগেও হয়েছে। আমিও যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন ফখরুদ্দিন মঈনুদ্দিন সেনাবাহিনীর সাথে যে আন্দোলন হয়েছে, বিডিআর বিদ্রোহ হয়েছে, সেখানেও কিন্তু এত মারাত্মক আকারে মানে ভায়োলেন্স হয়নি। তো স্টুডেন্টরা আসলে এত খুন খারাপি বা এত ভায়োলেন্স আসলে কখনো করে বলে আমার মনে হয় না। এখন যেটা বললাম যে স্টুডেন্টদের ঘাড়ে বন্দুক রেখে আসলে অনেকে ফায়ার করছেন, সেই বিষয়টাও হতে পারে। তো আমি মনে করি আসলে এই যে কোটা আন্দোলন যেটা চলছে, এই কোটা আন্দোলনের লাভের গুড় কিন্তু যারা আন্দোলন করছেন তারা আসলে খেতে পারবেন কি না এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। যদিও কোটা সংস্কার, যৌক্তিক সংস্কার আসলে সবারই আমাদের দাবি। আমরা মনে করি যে সরকারের বোধোদয় হবে এবং যৌক্তিক সংস্কার তারা করবে। এবং বর্তমান যে সরকার বিরোধী যে আন্দোলন হয়েছে, অর্থাৎ ছাত্র আন্দোলনকে আসলে ছাত্র আন্দোলন ট্রান টু সরকার পতনের আন্দোলন, এটা আসলে বাইরে থেকে নির্দেশনা অনুযায়ী হচ্ছে, বাইরের ইন্ডিকেশন অনুযায়ী হচ্ছে, বাইরের কোনো একটা পত্রিকা আসলে ইন্ডিকেট করে দিচ্ছে এবং সেটার বাস্তবায়ন হচ্ছে আমাদের এই দেশে। তো এই বিষয়ে আসলে সরকারকে সতর্ক থাকতে হবে বলে আমি মনে করি। কারণ এই ধরনের ছাত্রদেরকে ব্যবহার করে ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করা মানুষের অভাব নেই। সুযোগ সন্ধানী মানুষরা কিন্তু এই ধরনের সুযোগের অপেক্ষায় থাকে। তো এইটা হচ্ছে আমার মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।